আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুদখুরি ইউনূসের উপদেষ্টা পরিষদে একটা মাতাল আছে, আপনারা চেনেন, হাজার বছরের শ্রেষ্ঠ মাতাল। সেই মাতালের নাম মুন্সিগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মুন্সিগঞ্জের বাংলা মাল খেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে। এই মাল নাকি আবার সেনাবাহিনীর 3 স্টার জেনারেল ছিল, 3 স্টার কর্মকর্তা ছিল। ভাবা যায় এই মাতালকে সেনাবাহিনী আসলে কি জন্য নিয়েছিল, কিংবা এই মাতাল রাষ্ট্রকে কি সার্ভ করেছে, এটা আমার মাথায় আসে না। এই মাতাল প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাতলামি বক্তব্য দিয়ে যাচ্ছে। আজকে এই মাতাল বলেছে, কি বলেছে, ভিডিও দেখেন আপনারা। নির্বাচনকালী অবৈধ অস্ত্র, কিছু বৈধ অস্ত্র, যেটা আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্রটা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না। এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিই, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে, জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে। জুলাই আগস্টের সেই স্কেমে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলা লুট করা হয়েছে, সেই অস্ত্র নির্বাচনে ব্যবহার করা যাবে না, কিংবা ব্যবহার করা হবে না, এমনটাই বুঝিয়েছে। আমার প্রশ্নের জায়গা, নির্বাচনের সময় অস্ত্র ব্যবহার করা হবে না সেটা সে কিভাবে জানে? অস্ত্র লুট করেছে কারা সেটা যদি তারা নাই জানে, সেই অস্ত্রগুলা যদি তারা উদ্ধার করতে নাই পারে, সেক্ষেত্রে সেই অস্ত্র নির্বাচনের সময়ে ব্যবহার করা হবে না, ব্যবহার করবে না, এইটুক নিশ্চয়তা সে কিভাবে দিচ্ছে? তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, এই অস্ত্রগুলা যাদের কাছে আছে, অর্থাৎ এই অস্ত্রগুলা যারা লুট করেছে, তারা এই মাতাল জাহাঙ্গীরের কাছের মানুষ, সুদখুরি ইউনূসের কাছের মানুষ, এনসিপি জামাতের কাছের মানুষ। শুধুমাত্র কাছের মানুষ বললেই হবে না, এরা এনসিপির লোকজন, এরা জামাতের জঙ্গিরা। অর্থাৎ গত বছরের জুলাই আগস্টের যে আন্দোলন, যে স্ক্যাম, যে জঙ্গি হামলা, টুকাইদের যে উত্থান, এই উত্থানের সময় যে অস্ত্রগুলা লুট করা হয়েছে, সবগুলা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলাতে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই অস্ত্রগুলাকে আগামী নির্বাচন উপলক্ষে আপনারা দেখবেন মার্কেটে চলে আসবে, বিভিন্ন ধরনের অপকর্ম বাংলাদেশে ঘটবে, যার নমুনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ছাত্রদল আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। তারা নির্বাচন কমিশন ভবনের আশেপাশের সকল রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। অভিযোগ কি জানেন? পোস্টাল ব্যালট। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই পদক্ষেপ হাতে নিয়েছে, সেই পদক্ষেপের মধ্যে একাধিক গোলমাল আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালট উদ্ধার করা হচ্ছে জামাতের নেতাদের বাসা থেকে। যেই পোস্টাল ব্যালট গুলা সকল প্রবাসীদের হাতে যাবার কথা ছিল, সেটা যায়নি। একটা বিশেষ শ্রেণী সেই পোস্টাল ব্যালট গুলাকে কোনো বিশেষ নেতা কিংবা কর্মীর বাসায় রেখে সেখান থেকে কারচুপির সিল মেরে নির্বাচনে সংযুক্ত করে দেবে টোটাল ভোটের মধ্যে। আর এই পুরো প্রক্রিয়াটা করতেছে জামাত। এইটা বিএনপি নেতাকর্মীরা বুঝতে পেরে, এটা বিএনপি নেতাকর্মীরা অনুধাবন করতে পেরে ছাত্রদলকে তারা মাঠে নামিয়ে দিয়েছে যে এই ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদেরকে আন্দোলন করতে হবে। ইসি কোনোভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আর পোস্টাল ব্যালট প্রবাসীদের হাতে না গিয়ে বিশেষ কোনো ব্যক্তির হাতে যাবে এবং সেটা উদ্ধার হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হবে, এটা ছাত্রদল মানতে পারেনি। বিএনপি হয়তোবা বুঝতে পেরেছে তাদের উপর দিয়ে আগামী নির্বাচনে আসলে কি কি ষড়যন্ত্র অ্যাপ্লাই করা হচ্ছে। যাক, যদি বুঝতে পারে তবে ভালো। গতকাল তারেক রহমান গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলেছিলেন। ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতি করে নাই, বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করে নাই। শিবিরকে একটা উদ্দেশ্য করে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তারেক রহমান আবার পাল্টে খেয়েছেন। আজকে তারেক রহমানের স্টেটমেন্ট দেখার পর আমার তাকে তারেক রহমান বলতে মুখে আটকাচ্ছে। আমার তাকে খাম্বা বলতে ইচ্ছে করতেছে। তাকে খাম্বা বললে বিএনপি নেতা কর্মীরা আমাদেরকে গালি দেন, তাকে খাম্বা বললে আপনারা মন খারাপ করেন, তাকে খাম্বা বললে আপনারা কমেন্ট বক্সে এসে 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করেন। তাকে কেন খাম্বা বলবো না বলেন তো? যে ব্যক্তি 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাথে 24-এর জঙ্গিদের তুলনা করে, সেই ব্যক্তিকে খাম্বা বলবেন না তো কি তারেক ভাইয়া বলবেন? আমি বলতে পারবো না, সরি। তারেক ভাইয়া যে স্টেটমেন্ট দিয়েছে, জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। 71 সালে এদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। 24-এর লড়াইয়ে, 24-এর জঙ্গি উত্থানে কোন স্বাধীনতা রক্ষার জন্য লড়াই হয়েছিল? কোন সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই হয়েছিল? বরং 24-এর এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বর্তমান সময়ে এসে হুমকির মধ্যে পড়ে গেছে। যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। অলরেডি আমরা বিভিন্ন উপসর্গ দেখতে পাচ্ছি। যখন একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে, বর্তমানে যে রাজনৈতিক দলটা সর্বোচ্চ
বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, সেই দলের প্রধান হয়ে তিনি কিভাবে ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলেন, তিনি কিভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সাথে ২৪-এর জুলাই জঙ্গি এই টোকাইদেরকে এক করে ফেলেন, তাদেরকে একই সমান্তরাল সরল লেখার মধ্যে অবস্থান করেন, তখন কি তাকে আমি তারেক ভাইয়া বলতে পারি? প্রশ্নটা আপনাদেরকে আমি করতে চাই, আপনারা বলেন তাকে কি আদৌ তারেক ভাইয়া বলা সম্ভব কিংবা তারেক রহমান বলা সম্ভব? তাকে এক বাক্যে বলে দিতে হবে খাম্বা। অর্থাৎ কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক এই খাম্বাকে ধুইলেও সে কখনোই তারেক রহমান হইতে পারবে না। তার যে অতীত ইতিহাস, তার যে অতীতের চরিত্র, সে এখান থেকে কখনো বেরোতে পারবে না। পারিবারিক শিক্ষার একটা বিশাল ব্যাপার আছে, জিনগত একটা বিশাল ব্যাপার থেকে যায়, জেনেটিক্যালি একটা লিগেসি মানুষ ধারণ করে, এটা তারেক রহমান করছে। তার পিতা ছিল পাকিস্তান প্রেমী, তার মাতা ছিল পাকিস্তান প্রেমী, সেও পাকিস্তান প্রেমী হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। লিগেসি বলে একটা ব্যাপার থাকে। এই যে মুক্তিযোদ্ধাদের অপমান করে বিএনপি বারবার স্বাধীনতার পক্ষের শক্তি সাজবার একটা চেষ্টা করছে, এই চেষ্টা বিএনপির কখনোই সফল হবে না, নিশ্চিত থাকেন আপনারা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র হচ্ছে, যদিও সব ষড়যন্ত্র আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই চেষ্টা আদৌ সফল হবে বলে মনে হয় না। খাম্বাকে অভিনন্দন, দুঃখিত, তারেক রহমানকে অভিনন্দন। তারেক রহমান বিশ্বের ১০০ জন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অবস্থান করছেন। এক্ষেত্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন, জানেন আপনারা? অর্থাৎ তারেক ভাইয়া বিশ্বের ১০০ জন রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম, যিনি ডোনাল্ড ট্রাম্পের উপরে অবস্থান করছেন, এবং এটা বিএনপি নেতা কর্মীরা চমৎকার ভাবে প্রকাশ করতেছে, ফলাও ভাবে প্রচার করতেছে। কন্টেন্ট ক্রিয়েটর রাজনীতিবিদ বলতাম, কিছুদিন পূর্বে বলেছি, কন্টেন্ট ক্রিয়েটর রাজনৈতিক নেতা বলাতে অনেক বিএনপি নেতা কর্মীরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে যাচ্ছে তাই গালি দিয়েছেন। এখন কি হলো? আপনারা তো সেটা প্রকাশ করতেছেন, বিশ্বের সেরা ১০০ জন রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে তারেক রহমান অবস্থান করছে। এটা আপনাদের জন্য কি লজ্জার নাকি সম্মানের, সেটা আপনারাই বিবেচনা করেন। আমরা সত্যি কথা বললে আপনারা গালিগালাজ করেন, কারণ গালিগালাজটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আপনাদের চরিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হচ্ছে, আমি দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, দেশের শিক্ষার্থী বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আর যদি রক্তচক্ষু উপেক্ষা করতে না পারেন, যদি আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, প্রত্যেকেই ব্যালট নেবেন, প্রত্যেকটা মার্কার মধ্যে সিল মেরে সেই ব্যালটটাকে পচিয়ে দিয়ে আসবেন, পারলে টেকনিক্যালি সেই ব্যালটটাকে ছিঁড়ে দিয়ে আসবেন, যাতে সেটা এই প্রহসনের নির্বাচন কোনোদিনও লং টাইম স্টে করবে না। এই নির্বাচনের ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি কত দিনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সবশেষে আবারও বলবো, না ভোট হা ভোট বাদ দেন, ভোট দিতে কেউ আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা দয়া করে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। প্রয়োজনে ভোটের দিন আপনারা আপনাদের আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান, আপনারা পার্টি করেন, আপনারা বনভোজন করেন, আপনারা পিকনিক করেন, হোয়াটএভার, যা ইচ্ছা তাই করেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন না। এবং আপনার আশেপাশে যারা অবস্থান করছেন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে অনুরোধ করেন, সবাইকে বোঝানোর চেষ্টা করেন, এই প্রহসনের নির্বাচন আপনারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, এবং এই নির্বাচনের ফলে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকে আগায় যাবে। সো এই ভোটে আপনাদেরকে কখনোই যাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন? বিএনপির জন্য দ্বৈত নাগরিকত্বের জেরে নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কত বড় উদ্বেগের কারণ হয়েছে যে রীতিমতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ে কর্মসূচি পালন করেছে। মনে রাখতে হবে ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি ছিল না, বিএনপিকে কিন্তু সেই জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত তার মানে মূল দল অথবা এর কোনো অঙ্গ সংগঠনকে এরকম ঘেরাও বা মানে কোনো প্রতিবাদ মিছিল, মানে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বা দিতে এর মধ্যে কিন্তু দেখা যায় নাই। তার মানে বিএনপি কতটা
গুরুতর বলে মনে করছে তাদের সামনের হুমকিটা দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যা চলছে, মানে একের পর এক মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার যে হুমকি চলছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে আজ। এবং তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বলছে যে এটাতে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতে ইসলামী অনিয়ম করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, এ ধরনের দাবিগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে সেটা বলেছে। কিন্তু এমন দিনে তারা এই ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে যেদিন কিনা নির্বাচন কমিশনের ভেতরে এই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যত মনোনয়ন ঝুলে আছে সেগুলোর কি শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হবে কোন দিকে, এরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটা যেদিন নির্ধারণের শুনানি চলছে ভেতরে, তখন ছাত্রদল বিপুল তাদের জনশক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক রকমের একটা মহড়া দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিপক্ষে যদি যায় তাদের শুনানির ফলাফল, তাহলে তারা রাজপথে ছাড়বে না বা রাজপথে তারা কি করে দেখাতে পারে। দেখেন, ছাত্রদল সভাপতি রাকিব তিনি তারেক রহমান আসবার পর থেকেই তারেক রহমানের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে প্রায় সকল কর্মসূচিতে আছেন, তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই যে ছাত্রদলকে এই মহড়ার দায়িত্ব বিএনপি এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। কারণ না হলে পোস্টাল ব্যালটে কি অনিয়ম হচ্ছে তা নিয়ে বিএনপি কর্মসূচি পালন না করে ছাত্রদল কেন যাবে নির্বাচন কমিশনে বলুন? বিএনপি এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যে তারা ভীষণভাবে চিন্তিত দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে। নজরুল ইসলাম খান এর আগে নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করা একদম নির্বাচন কমিশনের উচিত হবে না, কারণ 15 বছর ধরে এই যে শাসন চলছিল, বিএনপির নেতাকর্মীরা অত্যাচার, মামলা, নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারা সে সময় নাগরিকত্ব গ্রহণ করেছেন। কাজেই নির্বাচন কমিশন যাতে জটিলতা সৃষ্টি না করে। তার মানে বিএনপি অস্বীকার করছে না যে তাদের প্রার্থীদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করছে আলোচনার মাধ্যমে যে তারা যাতে জটিলতা সৃষ্টি না করে, আর বাইরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কাজ করাচ্ছে ছাত্রদলকে দিয়ে, যাতে সেই ভয় বা সেই চাপও অনুভব করে নির্বাচন কমিশন ভেতরে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বারবার বলছেন যে দ্বৈত নাগরিকদের তারা কিছুতেই নির্বাচন করতে দেবেন না এবং বারবার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমানের দিকে। কারণ খুব স্বাভাবিক, তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন যে যেদিন তারেক রহমান ফিরবেন, তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেদিন তিনি ফিরতে চাইবেন তার একদিন দুদিনের মধ্যেই তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবেন এবং সেটাই দেওয়া হয়েছে এবং সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। এরপর তিনি এসে জাতীয় পরিচয়পত্র করেছেন, ভোটার তালিকায় নাম উঠিয়েছেন। কিন্তু 2015 সালে একটা ব্রিটিশ ডকুমেন্টে, ব্রিটিশ সরকারের একটা ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদা রহমান মিলে একটা কোম্পানি খুলেছেন যুক্তরাজ্যে এবং সেই কোম্পানির ডকুমেন্টে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। এই আলাপগুলো যখন আওয়ামী লীগ আমলে সংসদে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উঠিয়েছিলেন যে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে এবং তিনি আসলে এখন যুক্তরাজ্যের নাগরিক, তখন কিন্তু 2018-তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ব্রিটেনের কাছে এবং সেভাবেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার পাসপোর্টটি জমা হয়েছে বাংলাদেশ মিশনে। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা কি? এই প্রশ্ন এখন ব্যাপক প্রভাবশালী ব্যক্তি, জনমত গঠনে যিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব রাখেন, সেই পিনাকি ভট্টাচার্য তুলছেন।
তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটা কই, সেই পাসপোর্টের খবরটা কেন তিনি দিয়ে তারপর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার মানে বিএনপি জানে যে এখন মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে বটে, কিন্তু তারেক রহমান পর্যন্ত এই হুমকির মধ্যে আছেন, কারণ তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, এবার যখন নির্বাচন কমিশন শুনানি করছে তখন বারবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রার্থীরা আবেদনপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় বলে দিচ্ছেন যে তারা তাদের অপর নাগরিকত্ব ত্যাগ করে এসেছেন এবং সেই মুখের কথায় একরকমের বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশন। কিন্তু যখন অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু প্রার্থীকে রীতিমতো প্রমাণ হাজির করতে হচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির, তারা পরিষ্কারভাবে বলেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক কাউকে তারা কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেবে না, কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা, তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন সেই প্রমাণ যেমন এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা খুব শিগগিরই মুখ খুলে তার নাম উল্লেখ করে চাইবে, এমন আশঙ্কা বিএনপির আছে বলেই তারাও রাজপথে নেমে পড়েছে। ঠিক তেমনি ভাবে তারেক রহমানকে নির্বাচিত হয়ে আসার পরেও কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই প্রমাণপত্র দাখিলের জন্য তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? শুনে আসি জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি সাবেক উপদেষ্টাও বটে, তিনি কি বলছেন। তিনি বলছেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে। যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। এই অবস্থায় ছাত্রদলের একটা মুখ্য অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে ঘন ঘন একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিরা কোনো প্রয়োজন ছাড়াই যাওয়া আসা করছেন। বিএনপি যে খুব ঘন ঘন যাওয়া আসা করছে সেটাও কিন্তু সত্যি। নজরুল ইসলাম খান ঘুরে এসেছেন দুদিন আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যাবেন নির্বাচন কমিশনে, সংবাদ মাধ্যমে সে খবর আছে। আর জামায়াতে ইসলামীর আমির তার নেতৃবৃন্দকে নিয়ে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দেখেন, নির্বাচনে এই যে দ্বৈত নাগরিকত্বের কারণে একটা সংখ্যক, মানে কিছু সংখ্যক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামীর জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামায়াতে ইসলামীর প্রায় 1 ডজন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের নির্বাচনী জোট হবে জেনে তারা কোনো মনোনয়নপত্রই দাখিল করে নাই। কাজেই তাদের প্রায় 12টি আসনে যখন এই সংকট, প্রার্থীর সংকট আছে, হিসাবে মানে নির্বাচনী ভোটের জয় পরাজয়ের হিসাব মেলাতে গিয়ে তারা নিশ্চিতভাবেই বিএনপিকে এই দ্বৈত নাগরিকত্বের ফাঁদে ফেলে কিছু মনোনয়ন হারাতে বাধ্য করতে চাইবে। এবং জামায়াতে ইসলামী এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও নিশ্চয়ই সেখানেও বলে আসবেন যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও বিএনপি প্রার্থীদেরকে যদি নির্বাচনে এই সুযোগ দেওয়া হয় সেটা তাদের লেভেল প্লেইং ফিল্ড যেমন নষ্ট করবে, তেমনি তারা প্রয়োজনে রাজপথে নেমে সেই নির্বাচনকে একরকমের বিলম্বিত করে ফেলতে পারেন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু
রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তার সেই বক্তব্যে তাই কিন্তু নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্ট করে বলেছেন কোনো অনিয়ম তারা সহ্য করবেন না। প্রয়োজনে একটা ভালো নির্বাচন করার জন্যে নির্বাচন কয়েক মাস পিছিয়েও দেওয়া যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন কথা বলছেন, বুঝতে বাকি থাকে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সকলেরই এটাই মূল কথা, মোদ্দা কথা, মূল সিদ্ধান্ত যে প্রয়োজনে একটা ভালো নির্বাচন করবার জন্যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক। বিএনপি দেখছে এমন নানা উদ্বেগজনক দাবি উঠছে, রাজপথে নামার হুমকি আসছে, কাজে তারাও রাজপথে নামার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়নি। সেজন্যে প্রথম কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেছে ছাত্রদল। হাসনাতের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থন পাবার পর একরকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতে এনসিপি জোটের প্রার্থী হাসনাত সেখান থেকে বিজয় লাভ করে আসবেন। জামায়াতে ইসলামী এবং এনসিপি এমন বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবার জন্যেও প্রয়োজন।